এই হত্যাকাণ্ডের পরে তার ন্যায্য বিচার এখনো নিহত অথবা শহীদদের পরিবার এখনো পায়নি, বরঞ্চ বিচারের নামে তামসা করা হলো। দুইটা তদন্ত কমিটি গঠন করা হলো। তৎকালীন ফ্যাসিস্ট সরকার একটা করলো, সেনাবাহিনী একটা করলো। সেই দুইটা তদন্তের রিপোর্ট আজ পর্যন্ত বাংলাদেশের জনগণ কিংবা ক্ষতিগ্রস্ত পরিবার কেউই জানতে পারলো না। ধামা চাপা দেওয়া হলো, কারণ ওটা বের হলে গর্তের ইঁদুর বের হয়ে আসবে, মানুষ জেনে ফেলবে এদের পিছনে কারা ছিল। শুধুই কি এই দেশের দুষ্কৃতিকারীরা ছিল, নাকি অন্য কারো হাত ছিল? তবে সত্য চাপা পড়ে না। এই সরকার পালিয়ে যাওয়ার পরে এই ব্যাপারে গঠিত তদন্ত কমিশন তারা অনেকটাই বের করে আনতে সক্ষম হয়েছে। এখানে অনেক রাঘব বুয়াল এবং তাদের পিছনের ছায়া কালো শক্তিও এখানে চলে এসেছে। আগামীতে আশা করি এটা আরো স্পষ্ট হবে। 13 সালের 5ই মে শাপলা চত্বরের গণহত্যা, যিনি সরকারের প্রধান নির্বাহী ছিলেন, তিনি ব্যঙ্গ করে বললেন, কেউ ওখানে মরে নাই, হেফাজতের লোকেরা রং ছিটিয়ে তারা শুয়ে পড়েছিল। একজন মানুষের বিবেক কোথায় যায়? মানুষকে অবলীলায় খুন করার পরে মানুষকে নিয়ে এরকম আবার বিদ্রোহ করা হয়। একের পর এক সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় বিভিন্ন ছুতানাতায় মানুষকে ধরে নিয়ে কাউকে করা হয়েছে গুম, কাউকে করা হয়েছে খুন, কাউকে করা হয়েছে পঙ্গু। তাদের নির্যাতনের হাত থেকে কুলের শিশুও রক্ষা পায় নাই, 90 বছরের বৃদ্ধ রক্ষা পান নাই। মানবতা এভাবেই তখন দুকে দুকে লাঞ্ছিত হয়েছে। এরপরে আসলো জুলাই। এটি হলো 5ম গণহত্যা। এই জুলাইতে অতীতের ফেসিবাদী কায়দায় ছাত্রদের ন্যায্য দাবিকে দমিয়ে দেওয়ার জন্য তারা প্রথমে হেলমেট বাহিনীকে পাঠিয়ে দিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই আমাদের মেয়েদের গায়ে হেলমেট বাহিনী হাত দিল। সারা বাংলাদেশ জ্বলে উঠল। 24-এর আন্দোলনের চূড়ান্ত ত্যাগ শুরু হল। 17-18 তারিখ সারা দেশে এই 2 দিনে 120 জনের অধিক মানুষকে খুন করা হলো। জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য জুলাইয়ের 31 তারিখ জামাতকে নিষিদ্ধ করার ঘোষণা দিল, কিন্তু সেদিন করলো না, করলো গিয়ে 1 আগস্ট। এতদিন পর্যন্ত ছাত্রদের এই আন্দোলনে আমাদের নৈতিক সমর্থন ছিল। 3, 4 এবং 5 এই 3 দিনেই সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বাংলাদেশের এমন কোনো জেলা নাই, জনপদ নাই যেখানে প্রতিবাদী জনতাকে খুন করা হয় নাই। এই সংখ্যা কত আজ পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারবেন না। জাতিসংঘ তাদের রিপোর্ট অনুযায়ী বলেছে যে এটা 1452 হতে পারে। কেউ 2000 বলছেন, কেউ কিছু কম বলছেন, কেউ বেশি বলছেন। আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে শহীদদের তালিকা এবং প্রোফাইল তৈরি করার কাজ অব্যাহত রেখেছি। 12টি ভলিউম সম্পন্ন হয়েছে, 13 নম্বর ভলিউমের কাজ চলছে। জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে, যাদের তালিকা পাওয়া গেছে, তাদের জন্য আগের সরকার যে সম্মানী ভাতা নির্ধারণ করে গিয়েছিল তাদের পরিবারের জন্য, সেটাই বহাল রাখা হয়েছে, 1 টাকাও বাড়ানো হয়নি। পঙ্গুদের জন্য সেখানে চিকিৎসার পুনর্বাসনের কোনো বাজেট নেই। আমরা সংসদের ভিতরে এই ব্যাপারে দাবি জানিয়েছি, কথা বলেছি। আমরা বলেছি শুধু জুলাই নয়, 15.5 বছরে এই ফেসিবাদী জালেমদের হাতে যারাই শহীদ হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের সকলের দায়িত্ব নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। তাদের সকলের দায়িত্ব নিতে হবে, তাদেরকে সম্মানিত করতে হবে। বেঁচে আছে যারা, তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা করতে হবে। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের পরিবারগুলোর দায়িত্ব নিতে হবে এবং তাদেরকে রাষ্ট্রীয় খেতাবে সম্মানিত করতে হবে, যথাযথ সম্মান দিতে হবে। জুলাইয়ের পর 1 জুলাই গেল, এবার 2 জুলাই যাচ্ছে। 2 বছর চলে যাচ্ছে। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যেটা, সেটা ইন্টারিম গভর্নমেন্টের আমলে তৈরি হয়েছে।
এরপরে তো সরকারের 6 মাস চলে গেল। আমরা আশঙ্কায় ছিলাম আদৌ এটা খোলা হয় কিনা, নাকি চিরতরে বন্ধই করে রাখা হবে। সংসদে তখন আমরা তীব্র আওয়াজ তুললাম। তখন মাননীয় প্রধানমন্ত্রী তার শেষ দিনের বক্তৃতায় বললেন যে 5ই আগস্ট এটা খুলে দেওয়া হবে। এটা 1 জুলাই খুলে দিতে অসুবিধা কোথায় ছিল? তাইলে পুরা জুলাই মাস জুড়ে আমাদের বীরদেরকে মানুষ আরো বেশি শ্রদ্ধার সাথে স্মরণ করার সুযোগ পেত। এই জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা কি ছিল, দেশবাসীর আকাঙ্ক্ষা কি ছিল? সেই দিন জুলাই যোদ্ধা হবে 1-2 লাখের মতো নাকি? সেই দিনের জুলাই যোদ্ধা ছিল কার্যত এদেশের 18 কোটি মানুষ। এই মানুষগুলোর আকাঙ্ক্ষা কি ছিল? আকাঙ্ক্ষা ছিল একটা স্বাধীন দেশে আর বৈষম্য থাকবে না। আকাঙ্ক্ষা ছিল এই স্বাধীন দেশে বিচারের জন্য আর কেউ কাঁদবে না। আকাঙ্ক্ষা ছিল এই স্বাধীন দেশে কর্ম উপযোগী সক্ষম কোনো মানুষ আর বেকার থাকবে না। এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল যেই সমস্ত কার্যকারণে সাংবিধানিক দুর্বলতার কারণে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, সেই জায়গাগুলোর আমূল পরিবর্তন করতে হবে।